নির্বাচন নয়, করিডোর ও বন্দর ইস্যুতেই ব্যস্ত সরকার। এখনই রোড ম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, নির্বাচনী রোড ম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেটা বাদে আর সবকিছু করতেছে। তো সবকিছুর দায়িত্ব তাদেরকে কে দিল? আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সবাই। সুস্পষ্ট টাইমলাইনের অভাবে অস্থির কিছু দল, বলছে জামাত। গণভোটের জুলাই সনদ ও সংবিধান সংস্কারের দাবি। নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্র দলের। যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। কাল ব্লকেট কর্মসূচির ডাক। মেয়রের শপথে কাল ক্ষেপণে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন আইনজীবীরা। এবার শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে দুদক। আয়কর নথিতে তথ্য গোপনের সত্যতা পাওয়ার দাবি চেয়ারম্যানের। বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা ও সচলের উদ্যোগ। একনেক বৈঠকে 2,30,000 কোটি টাকার এডিপি অনুমোদন। আসছে বাজেট হবে ছোট, ঘাটতি পূরণের নামে ঋণের বোঝা না বাড়ানোর পরিকল্পনা উপদেষ্টার। এবং ভারতের পুশিন ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার। সুন্দরবন ঘেঁষা জলসীমায় স্পিড বোটের রাত দিন টহল বিজিবির। জলদস্যু, মাদক ও মানব পাচার ঠেকাতেও তৎপর। সরকার জনগণের মতামত উপেক্ষা করে করিডোর বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার নামে দেশে অস্থিরতা বাড়াচ্ছে। এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, সব শঙ্কা দূর করতে ডিসেম্বরের আগেই ভোট দিতে হবে। কাউকে সুবিধা দিতে নির্বাচন বিলম্ব করা হচ্ছে এমন অভিযোগ করে দ্রুত রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি নেতাদের। নির্বাচনে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অভিযোগ করেন, কারো ইশারায় কোনো একটি গোষ্ঠীর হাতকে শক্তিশালী করতে নির্বাচন বিলম্বিত করছে সরকার। দ্রুত ভোটের তারিখ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি তার। একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, এই দেশে 9 মাস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না এই সরকার। আপনাকে এক্ষুনি এই মুহূর্তেই এই সময়ের মধ্যেই আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমরা চুপ করে থাকবো না, কারণ নির্বাচনের জন্য আমরা মাঠে নামবই যদি সবাই। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন ছাড়া সবকিছুই করছে। জনগণের মতামত উপেক্ষা করে করিডোর বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার নামে দেশে অস্থিরতা বাড়াচ্ছে। সব শঙ্কা দূর করে ডিসেম্বরের আগেই ভোট আয়োজনের দাবি তার। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট। তাদের যেটা করা দরকার, ইমিডিয়েটলি নির্বাচনী রোডম্যাপ দিয়ে সেদিকে যাওয়া, সেটা বাদে আর সবকিছু করতেছে। তো সবকিছুর দায়িত্ব তাদেরকে কে দিল? সরকার 3 দিন আস্থা হারাচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, এটি দুর্ভাগ্যজনক। অস্থিরতা বাড়তে থাকবে দেশকে। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইনের অভাবে অস্থিরতায় ভুগছে বিভিন্ন রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেছেন জামাত নেতারা। জুলাই সনদ ও সংবিধান সংস্কারে গণভোটের দাবি দলটির। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব নির্বাচন আয়োজনের প্রস্তাব জামায়াতের। আর কমিশনের সহ সভাপতি বলেছেন, ঐকমত্য প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে সব দল ও শক্তিকে।
সংস্কার ইস্যুতে ঐকমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে রোববার দ্বিতীয় দফায় জামাত ইসলামের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠকে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। আলোচনা শেষে জামায়াতের নায়েবে আমির বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও সংবিধান সংস্কারের পক্ষে তারা। 166টি প্রস্তাবের মধ্যে 120টির বেশি প্রস্তাবে একমত পোষণ করেছে দল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি তাদের। আমরা গণভোট চাই, গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক, এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায়। কেয়ারটেকার সরকারের অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। এর আগে সকালে জামাতের এই নেতা বলেন, নির্বাচনের সুস্পষ্ট টাইমলাইনের অভাবে বিভিন্ন রাজনৈতিক দল অস্থিরতায় ভুগছে। খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, ঐকমত্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সব শক্তিকে এগিয়ে আসতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। এটা কেবলমাত্র জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় নয়। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। এর আগে 26 এপ্রিল জামাতের সঙ্গে প্রথম দফায় আলোচনা হয় ঐকমত্য কমিশনের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আটকে বিক্ষোভ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 5 আগস্টের পরও নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে অভিযোগ করে সাম্য হত্যার বিচারে অবহেলা করলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি। এর আগে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আর সাম্য হত্যা মামলার তদন্ত ডিবিতে হস্তান্তর করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে স্লোগানে প্রকম্পিত শাহবাগ। রোববার বিকেলে সড়ক অবরোধ করে জাতীয়তাবাদী ছাত্রদল। 5 আগস্টের পরও নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে এমন অভিযোগ করে ছাত্রদল সভাপতি বলেন, সাম্য হত্যায় জড়িত মূল ঘাতকদের বিচারে যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাও করা হবে। যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করে, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্রদলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবি দাওয়া আদায় করে বাসায় ফিরব। এর আগে বিচারের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এ সময় ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান তারা। আমাদেরকে যে প্রশাসন একটি নিরাপদ ক্যাম্পাস দিতে পারেনি, সেই প্রশাসনের ভিসি এবং প্রক্টরের পদত্যাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেই প্রক্টরকে আমরা শপথে বহাল দেখতে চাই না। রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন সহপাঠী ও শিক্ষকরা। আলটিমেটামের 48 ঘন্টা পরও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। ন্যায় বিচারের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানান উপাচার্য। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অবমাননা না হোক, প্রশাসনের টনক নড়ুক, সমস্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন। পরে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আইইআর এর শিক্ষক ও শিক্ষার্থীরা। যেভাবে জাতীয়তাবাদের শক্তিকে এদিকে অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিবেশকে নিরাপদ করতে হবে। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। সাম্য হত্যার যদি প্রকৃত খুনিকে বাইর করা না হয়,
আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। রোববার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও উপাচার্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে। সাম্য হত্যায় জড়িতদের বিচার দ্রুত নিশ্চিত না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক শিক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন সমর্থকরা। নগর ভবনের গেইটে তালা ঝুলিয়ে দেন তারা, এতে বন্ধ হয়ে যায় সেবা কার্যক্রম। দাবি আদায়ে কাল নগর ভবনের সামনে ব্লকেট কর্মসূচির ডাক দিয়েছেন ইশরাক সমর্থকরা। দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে ঝুলছে তালা, তাতে কি আর প্রয়োজন থেমে থাকে? জন্ম নিবন্ধনের প্রয়োজনীয় কাগজ নিয়ে 2 দিন ধরে ঘুরছেন আদনান মাসুম, তবে ব্যর্থ তার এই প্রচেষ্টা। আজকে শেষ ডেট ছিল, আজকেও বন্ধ, তখন বলতেছে যেদিন খুলবে ওই দিন গিয়া কাগজপত্র দিতে। মাসুমের মতো অনেকেই রোববার এসেছেন নগর ভবনে, কেউ হোল্ডিং ট্যাক্স দিতে, কেউ আবার ইজারার টাকা পরিশোধে। তবে সবার অবস্থা একই। গভর্নমেন্ট যেহেতু এগুলো দেখতেছে, তো অবশ্যই গভর্নমেন্ট তো না দেখে নাই কিছু, আর যেহেতু হাইকোর্ট থেকে একটা রায় হয়ে গেছে, এটা একটা বিহিত করে দেখ, তাহলে তো হয়ে যায়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার সকাল 9টার পর থেকেই নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় মূল সড়কের যান চলাচল, চলে মুহুর্মুহু স্লোগান। কোর্টের থেকে রায় দিচ্ছে, এই কারণে সরকার এটা তালবাহানাই করতেছে। এটা ডেঙ্গু মশা সবকিছু বাড়তেছে, এখন যদি নগর পিতা থাকতো আমরা ওনার কাছে আসতে পারতাম। একই সময়ে নগর ভবনের ভেতরে অবস্থান নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। জানান ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কাজে যোগ দেবেন না তারা। ফ্যাসিবাদ দোসররা যে দানা বাচ্ছে, যে শিকড় একদম অনেক দূরে পৌঁছায় গেছে, সেই শিকড় থেকে যদি আপনি উত্তরণ চান, তাহলে কিন্তু এই একটা সুন্দর সুযোগ আসছে আদালতের রায়ের মাধ্যমে। জনগণের যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে তার প্রতি দৃষ্টি রেখে প্রশাসনকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই সমাধান বাস্তবায়ন করার জন্য। এদিকে সোমবার সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন ইশরাক সমর্থকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পাঠ করানো নিয়ে ধোঁয়াশা কাটেনি। এখনও চিঠি চালাচালির মধ্যে রয়েছে স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয়। আদালতের রায়, নির্বাচন কমিশনের গ্যাজেটের পরও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ না পড়িয়ে কালক্ষেপণ করাকে দুঃখজনক বলছেন আইনজীবীরা। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে চলতি বছরের 27 মার্চ নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। কারচুপির অভিযোগে বাতিল করা হয় আগের ফলাফল। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন আদালত। গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আদালতের রায় ও গেজেটের পরও মেয়র হিসেবে ইশরাকের শপথ দিতে বাধা কোথায়? এর নেপথ্যে আইনি জটিলতা দেখছে সরকার। নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শপথ পাঠ করানোর আবেদন জানিয়ে সরকারকে চিঠি দিয়েছেন ইশরাকও। তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। আইনজীবীদের মতে শপথ পড়াতে বাধা না থাকলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনি পরামর্শ চাওয়ার নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। কোনো আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তার একমাত্র অপশন থাকে সেই রায়ের বিরুদ্ধে আপনি আপিল করবেন কি করবেন না। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয় না, মূলত বিষয়টি ছিল ইশরাকের সঙ্গে প্রতিপক্ষ মেয়র ঘোষিত ফজলে নূর তাপসের সঙ্গে। তিনি যেহেতু মামলায় আপিল করেন নাই, নির্বাচন কমিশন আপিল করেন নাই, এখন আর স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি, এই কারণে প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। ন্যায্যতার প্রশ্নে হলেও ইশরাককে শপথ পড়াতে হবে। আদালতের রায় নিয়ে ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করা হচ্ছে বলে মনে করেন আইনজীবীরা। সিমিলার বিষয় নিয়ে, সিমিলার রেমেডি নিয়ে আপনি যদি ডিসিমিলার আচরণ করেন, ডিসিমিলার রেমেডি দেন, এটি তো ভায়োলেশন অফ 27 আর্টিকেলের, আমাদের সংবিধানের। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের শপথ না পড়াতে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী, যা এখন শুনানির অপেক্ষায়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে জয়, পুতুল, ববি ও আজমিনার অবৈধ সম্পদেরও খোঁজ করছে সংস্থাটি। দুদক চেয়ারম্যান জানান, আয়কর নথিতে অনেক সম্পদের কথা গোপন করেছেন শেখ হাসিনা।
গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর পর একে একে বের হয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির ফিরিস্তি। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে লুটপাট, রূপপুর সহ একাধিক প্রকল্পে দুর্নীতির নাম এসেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর। এমনকি বিদেশেও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এবার সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতি করে কি পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন শেখ হাসিনা তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে দুদক। শুধু শেখ হাসিনা নয়, তার সন্তান সজীব অজেদ জয়, সাইমা অজেদ পুতুল, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। মৌলভীবাজারে গণশুনানি শেষে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, আয়কর নথিতে অনেক সম্পদের কথা গোপন করেছেন শেখ হাসিনা। এ বিষয়ে অনুসন্ধান শেষে মামলা করা হতে পারে। প্রধানমন্ত্রীর সম্পদ বিবরণী, ইতিপূর্বে প্রদত্ত সম্পদ বিবরণী, তার যে প্রদত্ত বিবরণী, নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্সেশনের ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। তো কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড দুর্নীতি মামলা সচলের উদ্যোগ নিয়েছে দুদক। এ বিষয়ে শুনানির জন্য 15 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলামের সমন্বয়ে গঠিত 6 সদস্যের বেঞ্চ শুনানির এদিন ধার্য করেন। বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে 2007 সালের 2 জুলাই তৌফিকি এলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2008 সালের 3 মার্চ ওই মামলার কার্যক্রম কোনো অবৈধ ঘোষণা হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতে মামলার কার্যক্রম স্থগিত করা হয়। চূড়ান্ত শুনানি শেষে 2010 সালের 13 এপ্রিল মামলাটিকে অবৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। এর রায়ের বিরুদ্ধে 15 বছর পর আপিল করে দুর্নীতি দমন কমিশন। জুলাই হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। বিকেলে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, নুসরাতের বিরুদ্ধে ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন তাকে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়। নতুন অর্থ বছরে উন্নয়ন কাজে 2,30,000 কোটি টাকা খরচ করবে সরকার। দুপুরে একনেক বৈঠকে 2025-26 অর্থ বছরে এডিবির অনুমোদন দেওয়া হয়েছে। পায়রা বন্দর ও কর্ণফুলী টানেলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে পরিকল্পনা উপদেষ্টা জানান, ঋণ নিয়ে মেগা প্রকল্প করে বাজেটের আকার বাড়ানো হবে না। নতুন অর্থ বছরে বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনার উপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী 2রা জুন। তার আগে নতুন বাজেটে উন্নয়ন ব্যয় চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 35,000 কোটি টাকা কমানোর প্রস্তাব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে নতুন অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার 2,30,000 কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে উন্নয়ন প্রকল্প রয়েছে 1100-র বেশি। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, 58% কাজ হওয়া বিআরটি প্রকল্প শেষ করতে আরও 3,000 কোটি টাকা লাগবে। চলমান সব প্রকল্প শেষ করতে নতুন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে না। ছোট ছোট কিছু প্রকল্প আছে, কিন্তু বড় প্রকল্প অনেকগুলো আছে যেগুলোকে আমি গিলতেও পারছি না, ফেলে দিতেও পারছি না। আগামী বাজেটের আকার ছোট হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি ঋণে নির্মিত কর্ণফুলী টানেল কিংবা তারকমানের রিসোর্ট কোনো কাজে আসছে না, তাই ঋণ নিয়ে মেগা প্রকল্প করে বাজেটের আকার বাড়ানো হবে না। ঘাটতি বাজেট দিয়ে যে পরবর্তীতে আবার ঋণ পরিশোধের দায় চাপে সরকারের কষ্ট হলেও জ্বালানির বকেয়াগুলো পরিশোধ করে দেওয়া হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বকেয়া শূন্যের ঘরে নামিয়ে আনতে চায় সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। সকাল থেকে চট্টগ্রামের বন্দর ও কাস্টমসের সামনে চলে এই কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, দেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, গুরুত্বপূর্ণ নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের হাতে না দেওয়ার দাবি তুলে ধরেন বক্তারা। বলেন, বন্দরের আধুনিকায়ন সবাই চায়, তবে নিরাপত্তা ঝুঁকি যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিদেশিদের হাতে বন্দর দেয়া হলে হুমকির মুখে পড়বে দেশের সার্বভৌমত্ব। সন্ধ্যার সময় আরও থাকছে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিছুক্ষণ পর লড়বে বাংলাদেশ ভারত। শিরোপা ধরে রাখতে মরিয়া লাল সবুজ ঘরের মাঠে ট্রফি জয়ে বদ্ধপরিকর স্বাগতিকরা। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত প্রায় 400 নাগরিককে পুশ ইন করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন কর্মকাণ্ডে নড়ে চড়ে বসেছে বিজিবি। সাতক্ষীরা জেলার সুন্দরবন ঘেঁষা 79 কিলোমিটার জলসীমায় স্পিডবোটে 24 ঘন্টা চলছে টহল কার্যক্রম। পাশাপাশি সতর্ক অবস্থানে 18টি স্থল বিউপিও। শুধু পুশিন নয়, জলদস্যুতা, মাদক কারবার ও মানব পাচার বন্ধেও তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নীলাভূমি, বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ বন সুন্দরবন। সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যের মাঝে আছে অন্ধকার জগত। জলদস্যুর উৎপাত, মানব পাচার, বন্য প্রাণী শিকার সহ নানা অপরাধ যেন নিত্যদিনের ঘটনা। পরিবারে তারা ফোন করায় যে এত লক্ষ টাকা আমাদেরকে না দিলে আমরা মুক্তিপণ তোমাদেরকে ছেড়ে দেবো না। আমার স্কুলে নিয়ে যেয়ে তাই নিয়ে আসতে আমি কার ভরসা দিয়ে আসবো? এই রাস্তার পরে উঠতেছে, চকলেট দিচ্ছে, দিয়ে সেই এরপরে নিয়ে চলে যাচ্ছে। জিম্মা করি তো মানুষ উঠাইয়ে রেখে দেয়, তার জন্য তো বিজিবি, পুলিশ এরা তো সবসময় কাজ করে। এসব অপরাধের সঙ্গে নতুন করে যোগ হয়েছে সীমান্তে পুশিন। এ পর্যন্ত সুন্দরবনে 78 জন সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 391 জনকে পুশিন করেছে বিএসএফ। এমন কর্মকাণ্ড রোধে সাতক্ষীরা জেলার সুন্দরবন রেঞ্জে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 79 কিলোমিটার জলসীমা নিরাপদ রাখতে নতুন করে চালু হয়েছে বয়াসিং ভাসমান বিওপি। বেসিক্যালি আমাদের ভিজিলেন্স অনেক বেড়ে গিয়েছে বয়াসিংটা দিয়ে। সো যেহেতু ভিজিলেন্স বেড়ে গিয়েছে, অবভিয়াসলি আমাদের ওখানেও পেট্রোল রাখা থাকে, সো আমরা সেটাকে মনিটর করতে পারছি। জলের পাশাপাশি স্থলেও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। পুশিন বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হচ্ছে বিএসএফকে। স্থানীয় জনগণও যদি খেয়াল রাখে তাদের সীমান্তের কাছাকাছি, যে ওইদিকে কারো পুশিন করার জন্য প্রথমে তো তারা এসে ওইদিকে একটা জায়গায় রাখে, তারপরে হয়তো পুশিন করায়। সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে, তা আমাদের পেট্রোলকে খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে। জল কিংবা স্থল কোনো সীমান্ত দিয়ে যাতে পুশিন না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। বাংলাদেশ ও ভারতের মধ্যে 79 কিলোমিটারের জলসীমান্তে মাদক পাচার, নারী পাচার, শিশু পাচার, বনদস্যু, জলদস্যু সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে বয়াসিং ভাসমান বিওপি সহ 3টি বিওপি স্থাপন করেছে বিজিবি। আরও 20 কিলোমিটার বিপজ্জনক সীমান্তে আরও 2টি বিওপি স্থাপনের মাধ্যমে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় এই বাহিনীটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, সুন্দরবন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন নয়, করিডোর ও বন্দর ইস্যুতেই ব্যস্ত সরকার। এখনই রোডম্যাপ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির। গণভোটে জুলাই সনদ ও সংবিধান সংস্কার চায় জামাত। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ। উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্র দলের। যথাযথ ব্যবস্থা না নিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি। নগর ভবনে তালা দিয়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ। কাল ব্লকেট কর্মসূচির ডাক। মেয়রের শপথে কালক্ষেপণে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছেন আইনজীবীরা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।